আপনি কিছু আপনাকে জেনে স্বাগত আপনার ফেলেছিলেন, দর্শকদের। গতকাল আপনার সঙ্গে আমরা কথা বলছিলাম, আপনি কিছু জেনে ফেলেছিলেন রংপুরে, সেখানে যে স্পেস র্যাডার রয়েছে সেখানে আপনি কিছু জেনে ফেলেছিলেন, এবং আপনার সেই সাংবাদিকতার মধ্যে আপনাকেও কোথাও একটা ফাঁসানোর চেষ্টা হয়েছিল। কি জেনে ফেলেছিলেন আপনি এই স্পেস র্যাডার সম্পর্কে, যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন? এটা আপনি আপনাকে একটু ব্যাকগ্রাউন্ডটা বলি। যেমন পাকিস্তানের একেবারে ইয়ার কাছে, এই আফগানিস্তানের পাশে ওদের এটা হিলের উপরে একটা রাডার বসানো হয়েছিল যাতে সোভিয়েত মুভমেন্টটা দেখার জন্য। কিন্তু যখন আফগানিস্তানে সোভিয়েত সৈন্য আসে তখন ওরা ওই যে মিগ দিয়ে ধোঁয়া ফায়ার করে ওরা ঢুকে পড়ছে, এটা দেখতে পারেনি। এরকম একটা অভিজ্ঞতা এদের আছে। এরা অনেক আগের থেকে বিভিন্ন ভাবে এটা একটা, তো আপনারা সবাই বুঝেন, জানেন যে কিভাবে একটা পরাশক্তি আর একটা পরাশক্তিকে কিভাবে ব্যারিয়ার দেয়, কিভাবে তার ভিতরে ঢুকে কিভাবে কি করে। এটা এটা বড় ধরনের খেলা। তো সেরকম একটা ধরেন ইয়াতে আপনার ডক্টর ইউনূস যখন বলছে চিকেন নেকের কথা বলছে, এসেই ক্ষমতায় বসেই উনি যে কথাটা বলছেন চিকেন নেক, আমরা তো জানি ভারতবর্ষ আমাদেরকে 71 সালে তাদের যে অবদান বাংলাদেশের স্বাধীনতার জন্য, এই জন্য আমরা আরো একটা ধরুন আপনার ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে আমরা দেখি যে 140 কোটি লোকের বাজার, যদি আমরা মাত্র 20 কোটি লোকের মানুষ আমরা যদি বাজারটা ধরতে পারি তাহলে 10টা বাংলাদেশ বেঁচে যায়। যদি একটা প্রোডাক্ট যদি আমি ভারতে সেল করতে পারি সর্বভারতে, আমার সেই ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে আমরা চাই কোঅপারেশন, আমরা কনফ্লিক্ট চাই না। তো সেই দিক দিয়ে এখানে যারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে, এটা স্বাধীনতা বিরোধী, এরা স্বাধীনতার পরাজিত শক্তি। 71 সালে তারা পাক বাহিনীর সাথে জেনোসাইড, গণহত্যা এবং নারী সকল প্রকার অপকর্মের সাথে, মানবতা বিরোধী অপকর্মের সাথে জড়িত ছিল। তাদের লোকজনই এখন তাদের সেই আদর্শে যে এক পাকিস্তান রাখতে হবে, সেই ইসলামিক এগুলো সব মাথায় রেখে ওরা বাস্তবতা বিবর্জিত, মানে পৃথিবী যে চেঞ্জ হয়ে গেছে। আমরা যখন 71 আর এখন 2024 এক না, এখন পৃথিবী একদম উল্টে গেছে। যে এখন হাইটেক শুরু হয়েছে, হাইটেক। তো এটা তো আমরা সবাই জানি। কিন্তু সেই মান্দাত্তার আমলের যে সেই এই যে ডক্ট্রিন, যে কোরআন সুন্নাহর ভিত্তিতে দেশ চালানো, এইটা পৃথিবীর কোথাও নাই এবং চলেও না। যেখানে একটা জায়গা চলে সেটা সৌদি আরব যদি আপনি বলেন, সেটা আসলে এটা ইন প্র্যাকটিস সেটা কিন্তু হচ্ছে না কোরআন সুন্নাহর ভিত্তিতে। সেটা সেটা একেবারে সেই যুগে, সেই পাথরের যুগে, যখন একেবারে মরুভূমি ছিল, একেবারে কোনো যোগাযোগ ছিল না, যখন মোহাম্মদ যখন বলতেন যে জ্ঞান অর্জনের জন্য প্রয়োজন বোধে সুদূর চীনে পায়ে হেঁটে চলে যাও, জ্ঞান অর্জন করো, কথাটা কিন্তু খুবই সুন্দর। আর এখন এরা জ্ঞান অর্জন নাই এরা। আর আপনি দেখুন যে যখন মক্কা বিজয় করে মোহাম্মদ, তখন সে কিন্তু সন্ধি করছে, আপোষ করছে। বলা হয়েছিল, তার লোকে বলা হয়েছে আমরা যখন জিতে গেছি এদের সব ধ্বংস করে দেয়। উনি বলছে না, এদের সাথে আমরা একসাথে ইয়া করি। তারপরে ওরা যখন দেখলো যে মোহাম্মদ খুব দয়ালু এবং খুব অ্যাকোমোডেটিভ, তারা প্রস্তাব দিল যে চলো তোমরা তোমাদের ইসলাম এবং আমাদের এটা মিলে আমরা একসাথে কাজ করি। তখন সেই সময় তারা বলছে, রসুল্লাহ বলছেন, মোহাম্মদ বলছেন যে না, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, কিন্তু পিসফুল কো এক্সিস্টেন্সের কথা বলছে। তো আমরা যদি সেই পিসফুল কো এক্সিস্টেন্সটাও চাই, তাহলে কিন্তু এখন যে সমস্যা তৈরি হয়েছে ধর্মের নামে, ইসলামের নামে, এটা কিন্তু আসলে তারা রিয়েল ইসলাম না, এরা ইসলামের বিরোধিতা করছে প্রকারান্তরে। যেমন হামাস ইসরায়েলকে সুযোগ করে দিল, আমি আগেও বলছি, হামাস কিন্তু সুযোগ করে দিল ইসরায়েলকে পুরো ইয়াটা, আপনার গাজা, লেবানন, এখন তো সিরিয়াতে ঢুকে পড়ছে। তো এই যে সুযোগ করে দিল হামাস, তাহলে কি আমাদের বাংলাদেশও বাংলা এই পথে এগোচ্ছে? মানে বাংলাদেশও কি তাহলে হামাসের পথে এগোচ্ছে? একদম, এরা তো একই ডক্ট্রিনে চলে। তো এরা আপনার যে আরব স্প্রিং একেবারে ওখান থেকে একেবারে বাংলাদেশের ইয়া পর্যন্ত, সাতকানিয়া পর্যন্ত,
হচ্ছে কক্সবাজার, চীনে, চিটাগংয়ের, এখানে যে মাদ্রাসাগুলো আছে যেখানে আপনার জাতীয় সঙ্গীত গাওয়া হয় না। মাদ্রাসা বাংলাদেশের ভিতরে থেকে ইনস্টিটিউশন জাতীয় সঙ্গীত গায় না। কিন্তু এই যে এটা র্যাডার, হিন্দু, যেটার কথা আমরা শুরু করেছিলাম স্যার, এই যে র্যাডার, এখানে কি ধরনের কাজ কারবার হতো? এটা এরা এখনো, আমার মনে হয় রাডারটা ওরা এখনো একটা প্ল্যান তাদের এখানে একটা বড় ধরনের রাডার বসাইতে পারলে, সেটা অনেক দূর, রেডিয়াসটা অনেক থাকে, হ্যাঁ। হাই ফ্রিকোয়েন্সির রাডার বসাইতে পারলে আপনার সব জায়গায়, যেমন ধরেন এটা যদি বাইরের কেউ, ধরেন যদি অন্য কেউ বসায়, তাহলে সে এখানে বসে ভারতের ভিতরেও দেখবে, আবার চীনের ভিতরে দেখবে, সব দিক দিয়ে আপনার চিরস্থায়ী শত্রু চিরস্থায়ী বন্ধু তো কেউ থাকে না। একদম। তো কাজেই ভিন্ন ধরনের একটা প্রস্তুতি এখানে আছে বাংলাদেশকে নিয়ে। এই কারণেই বাংলাদেশ স্ট্র্যাটেজিক্যালি ভীষণ ইম্পর্টেন্ট জায়গা, যার জন্য দেখুন না সবার অ্যাটেনশন এখন বাংলাদেশের উপরে। ধরুন এই যে যে অ্যাসোসিয়েশন গুলো হচ্ছে, যে সহযোগিতার যে এগুলো, সেখানে ইভেন ব্রিটেন, ইউরোপীয় লোকজন গুলো এখানে ইনভলভ হচ্ছে। তো সবকিছু এখন কার্যক্রম রোটেট হচ্ছে এশিয়া ভিত্তিক, স্পেশালি সাউথ ইস্ট এই এশিয়া, র্যাডার তাদের তো দিয়ে কি পুরোটাই। অন্য কোথাও নজরদারি চালানো হতো ভারতের ওপর বা অন্য কোনো দেশের ওপর? কি বাংলাদেশ, পাকিস্তান ভায়া এটা তো, বাংলাদেশ বেটার বলা ভালো, কারণ এই হ্যাঁ মুহূর্তে হ্যাঁ, তো। এটা তো, হ্যাঁ। এখানে আপনার এখানে আপনার এই রংপুর, নীলফামারী এসব হ্যাঁ। এলাকা তো একেবারে উপরে আপনার আহ, ইয়া হিমালয় এবং কাঞ্চনজঙ্ঘা, এটা তো কাছে, এখান থেকে আরো উপরে ওরা, আমি বললাম তো হাই ফ্রিকোয়েন্সির রাডার বসাইতে পারলে অনেক দূরে কাউকে বাদ দেবেন। এটা তো কাউকে দেখে দেখে না, অমুকরে আমি দেখবো অমুকরে দেখবো না, এটা না, সকলকেই দেখা যেত পুরো রিজিয়নটার ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিক পয়েন্ট গুলো তারা লক্ষ্য করতে পারে। এটা এটা একটা, এটা এখন যারা একটু পলিটিক্স বুঝে, যারা একটু চিন্তা করে, তারা এটা বুঝে যে কোন খেলা কখন কিভাবে হয়। সেন্ট মার্টিনের কথা তো আপনার আগে ছিল, স্বাধীনতার ইমিডিয়েট পরেই এই প্রস্তাব এসেছিল বলে আমরা জানি। তো তখনকার সরকার, বঙ্গবন্ধু সরকার, তো উনি তো আপনি জানেন যে তার একটা বিশাল একটা ব্যক্তিত্ব, সে এগুলোকে অ্যালাউ করে নাই। তো অনেক ঘটনা আছে, সেগুলো তো এখন এটা আমাদের বাংলাদেশ, বাংলাদেশ না, ইন্ডিয়া, চীন, পাকিস্তান তো আছেই তাদের, তো সব মিলে এখানে একটা প্রতিযোগিতা আপনার। চীন, পাকিস্তান এদের তো দীর্ঘদিনের বন্ধু, স্বাধীনতা বিরোধী ছিল আমাদের।